নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনে তো রয়েছেন সালমা চৌধুরী। এটি সারপ্রাইজ পর্ব, পর্ব ১। আমার আবির কোথায়? আবির ভাই, ও আবির ভাই। বর্ণা এক নিঃশ্বাসে ৩ বার ডেকে অতঃপর থামল। ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি ঝুলিয়ে মেঘের অভিমুখে চাইল। মেঘ রাগে ফোঁস করে শ্বাস ছাড়ছে, অভিমানে নাকের ডগা ফুলে আছে। মেঘের অভিমানী চেহারা দেখে বর্ণার মুখের হাসি প্রশস্ত হলো। দুবার ভ্রু নাচাতেই মেঘ ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘোরালো। বর্ণা মুচকি এসে আবার প্রশ্ন করলো, আমার আবির ভাই কোথায়? মেঘ কপালে কয়েকস্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাই তোর হলো কবে থেকে? তুই সেদিন আমার থেকে ভাসুরের বউ হয়েছিস, সেদিন থেকেই শুনি উনি আমার আবির ভাই হয়ে গেছে। মেঘদাতে দাঁত পিষে বলল, আবির ভাই শুধুই আমার। মেঘ শান্ত কণ্ঠে বলল, আমি কি বারণ করলাম নাকি? আমার আবির ভাই তো তোরই। আবার আমার আবির বলবি না, মেজাজ খারাপ হয় আমার। তুই যখন আমার সামনে আমার ভাসুর মানে তোর জামাইকে ভাইয়া বলে ডাকিস, তখন আমার কেমন মেজাজ খারাপ হয় বলতো? আমি তোর ভাইকে ভাইয়া বলে ডাকলে তোর কেমন লাগে বলবো? তানভীর ভাইয়া বলে ডাকবো? মেঘ অগ্নিদৃষ্টিতে তাকিয়েই চিৎকার করলো, চুপ থাক, আমার ভাইয়া শুধু আমার ভাইয়া, বুঝতে পারছিস? বর্ণা একটু সময় চুপ থেকে ফের বলল, এই যে তুই রাগ করে অসময়ে বাড়ি থেকে বেরিয়ে এলি, আমার ভাসুর আমাকে প্রশ্ন করলে কি জবাব দেব আমি? তুই বলবি তুই কিছু জানিস না, আমাকে তুই চিনিসই না। বর্ণা আর চোখে দূরের রাস্তার দিকে তাকে মৃদু হেসে বলল, ওই দেখ আমার ভাই আসতেছে। বর্ণা ঝটপট দূরভাষ থেকে দূরে দাঁড়িয়ে জামা ছেড়ে নিল। মেঘের পাশ থেকে ব্যাগটা টেনে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো। এর মধ্যে মেঘও উঠে দাঁড়ালো। বর্ণা কয়েক কদম সামনেই এগোতেই তানভীর বর্ণার ঠিক সামনে এসে বাইক থামালো। হেলমেট খুলতে গুরুবার কণ্ঠে আওড়ালো, আমাকে দেখে পালাচ্ছিলে কেন? বর্ণা এক পলক মেঘে দেখে অত্যন্ত কোমল গলায় বলল, আপনি যাকে ভাবছেন আমি আসলে সে না। সঙ্গে সঙ্গে এক আঙ্গুলে মেঘের দিকে ইশারা করে ফের বলল, ওই যে মেয়েটাকে দেখছেন, আমি কিন্তু মেয়েটাকে একদমই চিনি না। মেঘ নামে আমি কাউকে চিনি না, চিনতেই পারি না। আমি হাঁটতে বেরিয়েছিলাম, আর হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তার মেয়ে হেলমেটের ওপর কুনে রেখে থুতিতে 2 আঙুল চেপে বর্ণার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। বর্ণার কথা শেষ হতেই ঠোঁট স্মিত হাসি টেনে বলল, ও আচ্ছা, এই তাহলে কাহিনী। তুমি হাঁটতে হাঁটতে 14 কিলোমিটার চলে এলে, অথচ জানোই না কিছু। অচেনা এক মেয়ের সাথে গত 1 ঘন্টা 26 মিনিট যাবৎ গল্প করছো, সেদিকেও খেয়াল নেই। তুমি যে আমার বউ সেটাও মনে আছে তো, নাকি কেউ সেটাও ভুলে গেছে? বন্যা ঘন ঘন পল্লব ঝাপটে ধীর গলায় বলল, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আপনি কি নাটক করেন? না, একদম না, আমি সিনেমা করি, পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। প্রেমের নাম বেদনা। আমার বউ আমাকে চেনে না। বন্যার নিঃশব্দে হেসে মেঘের দিকে তাকালো, চাপা স্বরে বিড়বিড় করে বলল, আপনার বোন বলেছে আমি তাকে চিনি না, তাই সবাইকে বলার জন্য। তাই মেয়ের কপাল গটিয়ে মেঘের দিকে নির্বিকার ভঙ্গিতে বলল, এই মেয়েকে? আমিও তাকে চিনি না। আমি আমার বউকে নিতে এসেছি। যে যার বউ নিয়ে দায়িত্ব সামলাক। আল্লাহ, আমার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আমার বউ আমাকে ভোলেনি। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বিরক্তি স্বরে বলল, কালে কালে কত কি দেখবো, এত ঢং নিতে পারছি না। মেঘ মুখ ফুলিয়ে ভেঙচি কেটে তানভীরের পাশে কাটিয়ে চলে গেল। তানভীর মুচকি এসে আস্তে করে বলল, সামনে যাও অপু, তোমার ঢং স্বয়ং দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়। তানভীরের কথায় মেঘ শুনল কিনা বোঝা গেল না। মেঘ হাতে থাকা সাইড ব্যাগটা ঘুরিয়ে ফিরিয়ে হাঁটতে লাগলো। তানভীর বর্ণাকে ইশারা দিল বাইকে ওঠার জন্য। বর্ণা এগিয়ে এসে জানতে চাইল, আবির ভাইয়া এসেছেন? হ্যাঁ। কোথায়? ভাইয়া আছেন জায়গা মতো। তোমার ভাবতে হবে না, তুমি কেবল আমাকে নিয়ে ভাবো। ভাইয়ার বউ ভাইয়া সামলাবে। তানভীরের কথায় বর্ণা লাজুক হাসলো। তানভীর আবার বলল, তুমি এখনও এসেছো, সেটা আমাকে জানানোর প্রয়োজন বোধ করনি? বর্ণা বাইকে বসতে বসতে বলল, মেঘ আমার ফোন নিয়ে বন্ধ করে রেখেছিল। ওই মেয়েটাকে নিয়ে আর পারি না। একজনের রাগ 10 জনের ওপর দেখাবে। এত অভিমান মনের মধ্যে কীভাবে পুষে রাখে আল্লাহই ভালো জানেন। বর্ণা চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, মেঘ ভাইয়ের ওপর খুব রাগ করেছে। আপনি আর ভাইয়া দুজনেই ওর সাথে অন্যায় করেছেন। এটা সাধারণ বিষয় নিয়ে কেউ এত বাড়াবাড়ি করে? বাড়াবাড়ি করলাম কোথায়? গতকাল ভাইয়া 30 মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, আমি সব কাগজপত্র রেডি করে এসেছি। ভাইয়া বোনুকে 1 কাপ কফি করে দিতে বলেছিল,
সেই 20 মিনিট লাগে স্পেশাল কফি করে এনেছে। যেইমাত্র ভাইয়ার মিটিং শুরু হয়েছে অমনি রুমের টাইলসে স্লিপ খেয়ে কফির কাপ সমেত ভাইয়ার ওপরে গিয়ে পড়েছে। কাগজপত্র, ল্যাপটপ, ফোন, মিটিং সব শেষ। সবচেয়ে বড় বিষয়, ভাইয়ার হাতের শরীরের পর্যন্ত গরম কফি পড়েছে। তার জন্য ভাইয়ার রাগে ধমক দিয়েছিল, একটু জোরেই দিয়েছিল। তার জন্য গতকাল থেকে গাল ফুলিয়ে বসে আছে, বাসায় কারোর সাথে কথা বলছে না। কান্না করে আব্বুর কাছে বিচার দিয়েছে। মেয়ের আদুরে কান্না দেখে আব্বু ভাইয়াকে যা তা শুনিয়েছে। আমাকেও ছাড় দেয়নি আব্বু। এই দায় কার বলো তো? বর্ণা রাজবাড়ি কণ্ঠে বলল, আপনার, সব দোষ আপনার। আমি কি করলাম? ভাইয়ার কতটা ক্ষতি হয়েছে বুনু সেটা একবারও বুঝতে চেষ্টা করছে না। এদিকে আব্বুর ধমক খেয়ে ভাইয়ার মনে হচ্ছে সে আজও আদর্শ স্বামী হতে পারেনি। তার স্ট্রাগল, ভালোবাসা সব কিছু মিথ্যে হয়ে যাচ্ছে। এই নিয়ে মানবিমান চলছে। এখানে আমার দোষ কোথায়? আমি শুনেছি আপনি দুজনের রাগ কমানোর চেষ্টা করার বদলে তাদের মধ্যে ঝামেলা আরও বাড়িয়ে দিয়েছেন। তারপর মৃদুস্বরে বলল, আমি তাদের দুজনকে খুব ভালোভাবে চিনি। দুজনের ভাঙবে তবু মচকাবে না। একজন অন্যজনকে ছাড়া খাবে না, ঘুমাবে না, অথচ এমনভাবে ভাব নেবে যেন 1000 বছরেও তাদের এই রাগ ভাঙবে না। ভাই কি পারবে মেঘের রাগ ভাঙাতে? দেখতে চাও? মন্না ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দিল, না না, আমি দেখতে চাই না। শত হোক ভাইয়া আমার ভাসুর হন। রাস্তার পাশে একটা অলকানন্দ ফুলের গাছ, যেতে হলুদ রঙের ফুলগুলো ঝলমল করছে। মেঘ যেতে যেতে থমকে দাঁড়ালো, ব্যাগ থেকে ফোন বের করে গাছের কাছে দ্রুত এগিয়ে গেল। দুটো ছবি তুলে যেই মাত্র একটু ফুল ছিঁড়তে যাবে অমনি দোতলা থেকে একটা পিচ্চি চিৎকার করলো, এই ফুল নিচ্ছে কেন? মেঘ দ্রুত পায়ে দূরে সরে দাঁড়ালো, আমতা আমতা করতে বলল, একটা ফুল নেই? না। মেঘ মন খারাপ করে ফুলগুলোর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছিল। পিচ্চিটার দিকে চেয়ে আবারও বলল, একটা নেই? পিচ্চিটা কণ্ঠস্বর ভারী করে চিৎকার করলো, না না না। মেঘ ভ্রুকুচকে বিড়বিড় করতে করতে চলে যেতে লাগলো। মেঘের হাবভাব দেখে পিচ্চিটা ফের ডাকলো, এই মেয়ে, নিয়ে যাও ফুল। একটাই নিবা কিন্তু? মেঘ দাঁতে দাঁত পিষে বলল, লাগবে না। মেঘ ফুটপাতের রাস্তা ধরে হাঁটছে। কিছুক্ষণ দূরে যেতেই মনে হলো তার পিছনে পিছনে কেউ হাঁটছে। মেঘ একটু থেমে পিছন ফিরে তাকালো, কিন্তু কোথাও কারো অস্তিত্ব নেই। মেঘ আবারও হাঁটতে লাগলো। আশেপাশে কোথাও রিক্সার কোনো অস্তিত্ব নেই। মেঘের মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। এক পা দু পা হাঁটতে আবারও থমকে দাঁড়ালো। ভয়ে ভয়ে ব্যাগ থেকে ফোন বের করে আবিরের নাম্বার বের করে কল করলো। ডায়াল করতে যাবে তখনই মনে হলো তারা গতকাল থেকে কেউ কারোর সাথে কথা বলছে না। সামান্য রাগের অভিমানে চলছে তাদের। সামান্য কারণে কল দিয়ে তো আর রাগ অভিমান ভাঙানো যাবে না। মেঘ ফোন ব্যাগে রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। খানিক থেমে যখনই হাঁটা শুরু করবে তখনই মেঘের ওড়নাতে টান পড়লো। মেঘ তৎক্ষণাৎ গলার সামনের ওড়না চেপে ধরে আতর্কিত পিছনে ঘুরল। পেছনে দাঁড়িয়ে আছে আবির। অনাকাঙ্ক্ষিত সময়ে অপ্রত্যাশিত ব্যক্তির উপস্থিতি হৃদয়ে তোলপাড় চালাচ্ছে। অপরিচিত কেউ ভেবে যতটা আতঙ্কিত হয়েছিল, নিজের প্রিয় মানুষটিকে দেখে সে আতঙ্ক বিলীন হতে সময় লাগলো। আবির এক হাতের আঙুল দিয়ে ওনার মাথা প্যাঁচাতে প্যাঁচাতে মেঘের গা ঘেঁষে দাঁড়ালো। অন্য হাতে থাকা অলকানন্দন ফুলটা মেঘের কানের কাছে গুজে দিতে দিতে বলল, ফুলটাকে যেমন ফুলের সাথে রাগ করলে মানায় না, তেমনি আবির তার মেঘের ছাড়া একদমই বেমানান। মেঘের শরীর শিরা উপশিরা বদনাম বহমান রক্ত প্রবাহ জড়ালো হচ্ছে। ভয়, আতঙ্ক সবকিছুতে ঊর্ধ্বে প্রিয় মানুষের স্পর্শ মনে সাহস পাওয়ার একমাত্র অবলম্বন। মেঘ আর চোখে আবিরের গালের দিকে তাকিয়ে আছে। অবসন্ন রোদের আবিরের ছাপ দাড়িগুলো ঝলমল করছে। না, না চাইতো গাল স্পর্শ করতে ইচ্ছে করছে, কিন্তু অভিমানেরা আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে তাকে। সহসা গাল ফলিয়ে নিঃশব্দে নিঃশ্বাস ছেড়ে গরুগম্ভীর কণ্ঠে বলল মেঘ, আপনি এখানে কেন এসেছেন? আমার বউকে ছাড়া আমি চোখে অন্ধকার দেখি, কি করব বলো? চোখের ডাক্তার দেখান, কালো সানগ্লাসে বদলে সাদা চশমা ধরে নিন, তখন খুব ভালো লাগবে। আবির ভরার কণ্ঠে বলতে শুরু করলো, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে এক পা বের হতে পারে না, সেখানে তুমি আমার রুম থেকে বেরিয়েছ, দীপি টুই টুই করে এদিকে সেদিকে চলে বেড়াচ্ছ, এটা কি ঠিক? মেঘ ইতস্ততভাবে জবাব দিল, আমি অনুমতি নিয়েছি। কখন, কিভাবে? আমি কোথায় ছিলাম? স্বপ্নে। আবির কপালে ভাঁজ ফেলে ফের জিজ্ঞাসা করলো, আমি কি অনুমতি দিয়েছিলাম? মেঘ আবার আবিরের অভিমুখে থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে মিহি কণ্ঠে বিড়বিড় করলো, আমি এত ভালো? আমার স্বপ্নে আপনি বরাবরই সেরা।
অভিমান অভিযোগের আগে সব বুঝে যান। রাগ সে তো অবিশ্বাসের ব্যাপার। হাসি ছাড়া আপনার রুটে কিছুই মানায় না। আর বাস্তবতা? বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনার ঘুম ভাঙে আমাকে ধমকে দিয়ে, সারাদিন মুখ গোমরা করে থাকা আপনার বদভ্যাস হয়ে যাচ্ছে। হাসি তো দূরের কথা, আপনার ঠোঁট থেকে সিগারেটই সরে না। আবির অগ্নিচোখে তাকিয়ে চিৎকার করলো, সিগারেট? আমি কবে সিগারেট খেলাম? এই তো সেদিন। কবে? মনে নেই। আবিরের মেজাজ তুঙ্গে, রাগে কটমট করে বলল, সব বিষয়ে মজা করো না। সাধারণ অন্যায় না, মারাত্মক অন্যায়। গত 1.5 বছরে যে জিনিস আমি ছুঁয়েও দেখিনি সেটা নিয়ে মিথ্যা বলা আমার একদম পছন্দ না। মেঘ আমতা আমতা করে বলল, ইদানিং আপনার ঠোঁটগুলো কালো লাগে, তাই ভেবেছি আবার বোধহয় খাওয়া শুরু করেছেন। আবির কথা দিয়ে কথা রাখে, আর যদি সেটা মেঘকে দেওয়া কোনো কথা হয় তবে আমরা তো সেই কথা রাখবেই। এর প্রমাণ আপনি আগেও পেয়েছেন বহুবার, ম্যাম। আর রইল বাকি ঠোঁট কালোর কথা, সে তো অন্য কারণে হতে পারে। কি কারণে? আবির মলিন কণ্ঠে জবাব দিল, বইয়ের ভালোবাসার অভাবে, অভিমানের কারণে। মেঘ ভেঙচি কেটে বলল, যে আপনার বউ আপনাকে ভালোবাসলো কি বাসলো না সেই দায়ভার আমায় না। আপনার বইয়ের অভিমান অভিযোগের গল্প শুনে আমার কোনো কাজ নেই। ভালো থাকুন। মেঘ নির্বিকার ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। আবির পেছন থেকে আবারও বলল, ভালো থাকতে বিরত থাকবো? রাগে না হয় 2-1 কথাই বলেই ফেলেছিলাম, তার জন্য এত রাগ? মেঘ ঘাড় ফিরিয়ে তেজি কণ্ঠে বলল, আপনার ভালোবাসায় আমি অন্ধ হলাম, আর অবশেষে আপনি আমাকে অন্ধ বলেই গালি দিলেন। বিষয় ঠিক তেমন। আবির হাত দিয়ে মাথা চেপে বলল, আমার সত্যি খুব অন্যায় হয়েছে। তোমাকে ধমক দিয়ে আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি। প্লিজ ক্ষমা করো আমাকে, প্লিজ। মেঘ আলগোছে ভ্রু কুচকে বলল, অতিরিক্ত ভাব নেওয়ার ছেলে আমার একদম পছন্দ না। তুমি কি চাচ্ছ আমি মাঝ রাস্তায় কান ধরে দাঁড়িয়ে থাকি? তবে কি মাফ করবে আমাকে? আবির গম্ভীর চাউনিতে থমকে গেল। মেঘ নিশ্চুপ চোখে চেয়ে থেকে ধীর গলায় বলল, না। তাহলে করছো কেন এমন? সরি। কেন? আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি তাই। আবির বলল, বুঝতে পেরেছো তাহলে? মেঘ ভেজা কণ্ঠে জবাব দিল, আপনি গতকাল থেকে আমার সঙ্গে কথা বলেননি না, তাই আমার খারাপ লাগছিল। রাগ যা মন চেয়েছে তাই করেছি। দেখলাম তো। আরেকটু হলে আমাকে ইফটিজিংয়ের দায়িত্বে পুলিশের হাতে ধরিয়ে দিতে। আগামীকাল নিউজ হতো, নিজের সুন্দরী বউকে ইফটিজিং করতে গিয়ে পুলিশের হাতে হাতকড়া পড়েছে খানবাড়ির অযোগ্য লাফাঙ্গা ছেলে সাজেদুল খান আবির। মেঘ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, আপনি খানবাড়ির অযোগ্য ছেলে? জি। কেন? কারণ আমার 12 বছরের ভালোবাসা, তোমাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সবার নিকট বাচ্চামো মনে হয়। আমি আবির 7 সমুদ্র দূর থেকে নিজের সাথে নিজে লড়াই করে বেঁচেছি। এ সবাই এখন অযৌতুক, কারণ আমি আজও আদর্শ স্বামী হতে পারিনি। খানবাড়ির রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারিনি। আমি ব্যর্থ, সত্যি ব্যর্থ। মেয়েদের 2 চোখ ছটছট করছে। মনের ভেতর জমে থাকা অভিমান কখন যে গলতে শুরু করেছে নিজেও বুঝতে পারছে না। আবির 2 কদম এগিয়ে মেঘের গা ঘেঁষে দাঁড়ালো, গালে নিচ পর্যন্ত গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিল। মেঘের চোখে চোখ রেখে আবির বলল, তোমার মনের জমে থাকা অভিমান আমার নির্ঘুম রাত কাটানোর একান্ত সত্তা। তুমি আমার অদৃষ্টবৃত্তির সুখখাম, মায়াবী চোখের পূর্ণিমার চাঁদ। ভালোবেসি তোমায় নিজের থেকেও বেশি। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।